তোমার পেটে আমার নয়, অন্য কারো বাচ্চা। এই বাচ্চাকে আমি কিছুতেই নিজের বলে মানব না। নিজের স্বামীর থেকে এহেন কথা শুনে চমকে উঠলেন মালতী খাতুন। তার চোখের কার্নিশ বেয়ে বয়ে গেল নোনা জল। দীর্ঘ 8 বছরের সংসার জীবনে এত আত্মত্যাগের পরেও কিনা তার স্বামী তাকে বিশ্বাস করতে পারল না। মালতী খাতুন আর চাইলে নিজের সপক্ষে কিছু বলতে পারতেন, কিন্তু তিনি বললেন না। শুধু নিজের স্বামীর উদ্দেশ্যে প্রশ্ন ছুড়লেন, আমার উপর কি একটুও ভরসা করা যায় না? আমাদের এতগুলো বছরের সংসার থেকে কি তোমার কাছে ওই মিথ্যে প্রমাণগুলো বেশি দামি? সিরাজুল মজুমদার পাষাণ স্বরে বললেন, নিজের চোখে দেখা সত্যকে আমি অস্বীকার করতে পারবো না। তুমি একজন ব্যভিচারী। আমার দেশের বাইরে অবস্থান করার সুযোগ নিয়ে তুমি অন্য একটা পুরুষের সাথে আমার বলতেও লজ্জা লাগছে। তোমার সৌভাগ্য এটাই যে তুমি আমার 5 বছর বয়সী মেয়ের মা। এজন্য তোমার উপর দয়া করে তোমায় ছেড়ে দিচ্ছি। না হলে তো এই ব্যভিচারিণীর দায়ে আমার তোমায় মাটিতে পুঁতে ফেলা উচিত ছিল। মালতী খাতুন আর কিছু বললেন না, শুধু নির্বিকার চেয়ে রইলেন। সিরাজুল মজুমদার তা দেখে রাগী কণ্ঠে বলেন, এখনও দাঁড়িয়ে আছো কেন? কোন মুখে? বেরিয়ে যাও আমার বাড়ি থেকে। মালতী খাতুন ধরে আসা গলায় বললেন, যাওয়ার আগে কি শেষবারের মতো একবার আমার সুরাইয়ার সাথে দেখা করতে দেবে? খবরদার তোমার ওই পাপি মুখে আমার মেয়ের নাম নেবে না। এক্ষুনি বেরিয়ে যাও এই বাড়ি থেকে। মালতী খাতুন বুঝলেন আজ তার কোনো অনুরোধ সিরাজুল মজুমদার মন গলবে না। তাই তো তিনি আর কোনো দাবি দেওয়া না করে এক কাপড়ে বেরিয়ে এলেন নিজের স্বামীর ভিটেমাটি ছেড়ে। বের হওয়ার সময় তার বুক কেঁপে উঠল, কিন্তু পা থামল না এক মুহূর্ত। নিজের স্বামীর করা জঘন্য অপমানগুলো বহন করে তিনি বেরিয়ে এলেন মজুমদার বাড়ির বাইরে। বাইরে এসে চোখের জল মুছে বললেন, তুমি একদিন এসব কিছুর জন্য আফসোস করবে, মিলিয়ে নিও আমার কথা। মালতী খাতুন এগিয়ে চললেন এক অজানা গন্তব্যের উদ্দেশ্যে। মনে করতে লাগলেন তার জীবনের একের পর এক ঘটনাগুলো। বড়লোক বাবার একমাত্র মেয়ে মালতী খাতুন। বাবা আর 3 ভাইয়ের একমাত্র আদরের বোন ছিলেন তিনি। এক কথায় সবার চোখের মণি। বাবা ভাইয়েরা চাইতো মালতী খাতুন জীবনে অনেক সুখী হোক। তার সুখের কথা ভেবে ধনাঢ্য এক বনেদি পরিবারে মালতীর বিয়ে ঠিক করেছিল তারা। কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ুয়া মালতী যে মন দিয়ে বসেছিল তারই এক সহপাঠী সিরাজুল মজুমদারকে, আর তাই নিজের পরিবারকে বোঝানোর চেষ্টা করে তার ভালোবাসার মর্মটা। কিন্তু মালতীর বাবা মা ভাই কেউ তাদের এই সম্পর্কটা মেনে নেয় না। কারণ একে তো সিরাজুলের সাথে তাদের স্ট্যাটাস মেলে না, তার উপর সিরাজুলের বাবা এককালে মালতীর বাবার অফিসের কর্মচারী ছিল। এই বিষয়টা তাদের ভালোবাসার পথে বাধা হয়ে দাঁড়ায়। কিন্তু মালতী এইসবে বাধা মানতে নারাজ ছিল। তাই তো পরিবারের অমতে পালিয়ে গিয়ে বিয়ে করে সিরাজুল মজুমদারকে। নিজের আদরের মেয়ের থেকে এহেন অভদ্রতা সহ্য করতে পারেন মালতীর বাবা। আর তাই তো ওই ঘটনার পরেই তিনি স্ট্রোক করে সম্পূর্ণ প্যারালাইজড হয়ে পড়েন। মালতী এসব জেনে তার বাবার সাথে দেখা করতে গেলে তার 3 ভাই এবং মা তাকে অপমান করে তাড়িয়ে দিয়েছিলেন। মালতীর মা তো অভিশাপ দিয়ে বলেছিলেন যে জীবনে একদিন না একদিন এর যথাযথ শাস্তি তিনি পাবেন। আজ হয়তো তার মায়ের শেষ অভিশাপের ফল। ভাবতে ভাবতে মালতী খাতুনের কান্না গড়িয়ে বাড়তে লাগলো। মনে পড়তে লাগলো বিয়ের পরবর্তী জীবনের গল্প। মালতীর সাথে বিয়ের পরে সিরাজুলের মজুমদারের ভাগ্য খুলে গেল। হঠাৎ করে তিনি একটা ব্যবসা শুরু করলেন এবং কিছুদিনের মধ্যে তার ব্যবসা ফুলে ফেঁপে উঠল। শহরের অন্যতম ধনাঢ্য ব্যক্তি হয়ে উঠলেন তিনি। এরপর প্রথমে জীবনে এলো তাদের প্রথম সন্তান সুরাইয়া বৃষ্টি। সে তাদের জীবনে এক পশলা বৃষ্টি হয়ে নেমেছিল যেন। সেই সুরাইয়াকে নিয়ে তাদের দীর্ঘ সুখের সংসার ভালোই কাটে। কিন্তু এর মাঝে হঠাৎ তাদের জীবনে ঘনিয়ে আসে এক আঁধার। সিরাজুল মজুমদার এই ব্যবসার জগতে এসে অনেক শত্রু বানিয়ে ফেলে। তাদেরই একজন সুমন পাটোয়ারি। এই সুমন পাটোয়ারি শুরু থেকে মালতীর দিকে কুনজর পড়েছিল যখন এক বিজনেস মিটিংয়ে তিনি মালতীকে দেখেছিলেন। তার এই খারাপ উদ্দেশ্য বুঝতে সিরাজুল মজুমদারও বেশি বেগ পেতে হয়নি। তাই তিনি মালতী খাতুনকে ঘরের 4 দেওয়ালের মধ্যে একদম বন্ধ করে ফেলেন তার নিরাপত্তার কথা ভেবে। কিন্তু শিক্ষিত মালতীর এই বন্দিদশা ভালো লাগতো না। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে মাস্টার্স ডিগ্রি অর্জন করেছিলেন আর তার ইচ্ছে ছিল শিক্ষকতা পেশায় যোগ দেওয়া। সেজন্য তিনি লড়াই করে যান নিজের স্বামীর সাথে। এই থেকে তাদের সম্পর্কের টানাপোড়েন শুরু হয়। মালতী খাতুন এক প্রকার সিরাজুল মজুমদারকে উপেক্ষা করে একটি প্রাইমারি স্কুলে শিক্ষক হিসেবে যোগ দেন, যা সিরাজ মজুমদারকে মনক্ষুণ্ণ করেন।
এরপর একদিন সিরাজুল মজুমদার তার কোম্পানির কিছু জরুরি কাজে সিঙ্গাপুর যেতে হয়, আর সিঙ্গাপুর থেকে ফিরেই তিনি জানতে পারেন মালতী খাতুন মা হতে চলছে। এই বিষয়টাতে তিনি প্রথমে ভীষণ খুশি হয়েছিলেন, কিন্তু বিপত্তি ঘটে যখন তার ব্যবসায়িক প্রতিদ্বন্দ্বী সেই সুমন পাটোয়ারি তাকে কিছু ছবি পাঠায়। সেখানে মালতী খাতুন ও তার ঘনিষ্ঠতা স্পষ্ট ছিল। এসব দেখে সিরাজুল মজুমদার মালতীকে অবিশ্বাস করতে শুরু করেন। তিনি ভাবতে থাকেন এসব কারণে মালতী তার অবাধ্যতা করেছে, আর এখান থেকে তাদের সম্পর্কের চির ধরে। মালতী সিরাজুল মজুমদারকে অনেক বোঝানোর চেষ্টা করেন যে এসব ছবি মিথ্যে, কিন্তু তিনি কোনো কথাতেই কান দেন না। অবশেষে আজ পরিস্থিতি সব থেকে তিক্ত হয়ে ওঠে যখন সিরাজুল মজুমদার তার সন্তানকে অস্বীকার করে তাকে বাড়ি থেকে বের করে দেয়। মালতীর এক বান্ধবী ভরসার, তার নাম শেফালি, কারণ সেই তার বিপদের একমাত্র সঙ্গী। মালতী শেফালির বাড়িতে একে উপস্থিত হয়। শেফালি একজন বিধবা নারী, যিনি একা এই শহরে বাস করেছেন। ভালোবেসে বিয়ের মাত্র 1 বছরের মাথায় সড়ক দুর্ঘটনায় নিজের স্বামীকে হারিয়েছেন তিনি। তারপর থেকে একাই থাকেন। শেফালি একজন বিসিএস ক্যাডার এবং কৃষি মন্ত্রণালয়ে চাকরি করেন। মালতীর থেকে সব শুনে তিনি হতবাক হয়ে বলেন, তোর স্বামী তোকে বিশ্বাস করলো না, এটা কেমন কথা? আমি বুঝতে পারছি না শেফালি, যাকে ভালোবেসে একসময় আমি নিজের পরিবার ত্যাগ করেছিলাম, আর সেই আমাকে ত্যাগ করলো। দুঃখ পাস না মালতী, দেখবি সব ঠিক হয়ে যাবে। আসলে কি সব ঠিক হবে? এই প্রশ্নের আনাগোনা করতে থাকে মালতী খাতুনের মনে। অন্যদিকে 5 বছর বয়সে ছোট্ট সুরাইয়া মলিন চোখে বাবা তাকিয়েছে তার বাবার দিকে। সিরাজুল মজুমদার ক্ষিপ্ত হয়ে সব কিছু গোছগাছ করেন। ছোট্ট সুরাইয়া কাঁদো কাঁদো স্বর বলেন, মম কোথায় ড্যাড? মমকে কাছে এনে দাও না। সিরাজুল মজুমদার রেগে বলেন, মরে গেছে তোর মম, আর একবার ওই মহিলার নাম আমার সামনে নেবে না। নিজের বাবার থেকে এমন ধমক খেয়ে ছোট্ট সুরাইয়া কাঁদতে থাকে। সিরাজুল মজুমদার আবারও ধমক দিয়ে বলেন, এসব কান্না বন্ধ করো। তোমার সব জিনিস আমি গুছিয়ে নিয়েছি। আমরা এখনই এই বাড়ি, এই শহর, এমনকি এই দেশ ত্যাগ করব। কোথায় যাব আমরা ড্যাড? সিঙ্গাপুর। আমি চাই না ওই ব্যভিচার মহিলার ছায়া আর তোমার ওপর পড়ুক। তাই আমি তোমাকে নিয়ে অনেক দূরে চলে যাব, যেখানে ওই মহিলা কখনো তোমার নাগাল পাবে না। আমি যাব না। চুপ, তোমাকে যেতেই হবে। এভাবে জোরপূর্বক নিজের মেয়েকে সিঙ্গা সুমাইয়ে সুরাইকে নিয়ে সিঙ্গাপুরে চলে যায় সিরাজুল মজুমদার। 9 মাস পর পৃথিবীতে এলো এক নতুন প্রাণ। মালতীর কোল আলো করে জন্ম নিল আরও এক কন্যা সন্তান। শেফালি নিজ হাতে তাকে মালতীর কোলে তুলে দিয়ে বললেন, তোর আবারও মেয়ে হয়েছে রে, কী নাম রাখবি ওর? মালতী খাতুন অনেক কষ্টে হেসে পড়েন, ও শুধু আমার মেয়ে হয়ে আসে নাই, ও আমার জীবনে আলো হয়ে এসেছে। আমি জানি একদিন এই মেয়ে আমার জীবনের সব আধার দূর করে আলো নিয়ে আসবে। তাই আমি ওর নাম রাখবো সুমাইয়া আলো। মালতী খাতুন দাঁড়িয়ে আছে জানলার রেলিং ধরে। সময়ের পরিক্রমায় তার জীবনের অনেকগুলো দিন পেরিয়ে গেছে। একসময় যুবতী নারী আজ মধ্যবয়সী নারীতে পরিণত হয়েছে। চোখে তার মোটা ফ্রেমের চশমা, কিছু চুলে ধরেছে পাক। মালতী খাতুন একটা দীর্ঘশ্বাস পেলেন। হঠাৎ করে নিজের প্রাণপ্রিয় বান্ধবী শেফালির ডাকে পিছন ফিরে তাকালেন। শেফালি মালতীর উদ্দেশ্যে বলেন, আয় খেতে আয়, কতক্ষণ আর এভাবে না খেয়ে থাকবি? আমার আর একদম খেতে ইচ্ছে করছে না রে। শেফালি উদ্বিগ্ন স্বরে বললেন, এভাবে না খেয়ে থাকলে তো তোর শরীর খারাপ করবে। একটু কিছু খেয়ে নে, প্রতি বছর তো এই দিনটা তুই এমন উদাসীন থাকিস। মালতী খাতুন অতীতের কিছু হৃদয় বিদারক স্মৃতি মনে করেন। তার দু চোখে অশ্রু সিক্ত হয়ে ওঠেন। তিনি সেই চোখের জলটা মুছে নিয়ে বলেন, কি করব বল? হাজার চাইলে যে 18 বছর আগের সেই দুর্বিষহ স্মৃতি আমি ভুলতে পারি না। চোখ বন্ধ করলে মনে পড়ে যায় ভালোবাসার মানুষটার অবিশ্বাসের কথা। উনি কি আমায় একটু ভরসা রাখতে পারতেন না? আজ 18 বছর হলো ওনার থেকে আমি দূরে রয়েছি। আমার সুরাইয়া, আমার মেয়েটাকে তো কতদিন থেকে দেখি না। আমার বুক জুড়ে কি হাহাকার, সেটা আমি কিভাবে বোঝাবো বল? শেফালি সান্ত্বনা দিতে বলেন, একদম চিন্তা করিস না। আল্লাহ যদি চায় তাহলে সব কিছু ঠিক হয়ে যাবে, দেখিস। তুই আবারও তোর মেয়েকে ফিরে পাবি। সেই আশাতে তো বেঁচে আছি। আমার জীবনের এখন শেষ ইচ্ছে এটাই, শেষবারের মতো আমার বড় মেয়ে সুরাইয়াকে দেখি, তার কাছে নিজের সত্যটা প্রকাশ করা। ও যেন ওর বাবার মতো আমায় ঘৃণা না করে, না হলে যে আমি একেবারেই শেষ হয়ে যাবো রে। তুই তো চিন্তা করিস না, আমি ভাত বেড়ে দিচ্ছি, তুই খেয়ে নে। আচ্ছা, ও কোথায় রে? আলোর কথা বলছিস? হুম, কোথায়? তোর আলো কি আর শান্ত হয়ে বসে থাকার মেয়ে? 18 বছর হয়ে গেল, তাও মেয়ের দস্যিপনা গেল না। দেখ, কোনো মাঠে হয়তো আবার ক্রিকেট খেলতে চলে গেছে। মালতী খাতুন রাগান্বিত স্বরে বললেন, এই মেয়েকে আমি কতবার মানা করছি, তবুও যদি আমার কথা শুনে। এত বড় মেয়ে কিনা ছেলেদের সাথে মিলে ক্রিকেট খেলে, লোকে কি বলবে? ওকে এসব বলে কি কোনো লাভ আছে? তুই তো জানিস ও কেমন। না,
এবার আমাকে ওকে আরও শক্ত হাতে মানুষ করতে হবে। এতদিন ওকে বেশি আদর ভালোবাসা দিয়ে একদম মাথায় তুলে ফেলেছি, এবার ওকে মাথা থেকে নামাতে হবে। তাহলে তুই কি করতে চাস? সামনে ওর এসএসসি পরীক্ষার রেজাল্ট দিবে। আমি ভাবছি এরপরে ওকে কোনো ভালো মেডিকেল বা ভার্সিটিতে অ্যাডমিশনের প্রেশার দিতে হবে। এমনিতে তো ছাত্রী হিসেবে খারাপ না, আশা করি এইচএসসির রেজাল্টটাও ভালো হবে। কিন্তু ও তো ক্রিকেটার হতে চায়। ও চাইলে তো আর হবে না। আমি চাই ও জীবনে ভালো কিছুতে প্রতিষ্ঠিত হোক। ও আমার জীবনে আলো হয়ে এসেছিল, তাই আমিও চাই ওর জীবন আলোকিত হোক। স্বপ্নের বিরুদ্ধে কি আলোকিত জীবন পাওয়া যায়? ও যেই স্বপ্ন বেছে নিয়েছে সেটা যে ওর জীবনে খুব একটা আলো ছড়াবে না, সেটা তো তুইও জানিস। শেফালি দীর্ঘশ্বাস ফেলে। এই সিক্স আমরা জিতে গেছি বলে আনন্দে মেতে ওঠে আলো। পরনে তার একটা গাঢ় লাল সালোয়ার কামিজ। এই সালোয়ার কামিজ পরে ক্রিকেট খেলে সে একদম খেলা মাতিয়ে দিয়েছে। পাড়ার তাবৎ তাবৎ ছেলে প্লেয়ারদের হারিয়ে জিত হাসিল করে নিয়েছে। পাড়ার বাঘ প্লেয়ারের আকাশের মুখে আধার নেমে এসেছে। আলো আকাশের সামনে গিয়ে ভাব দেখে বলে, কিরে, কে যেন বলেছিল যে এই এলাকার বেস্ট প্লেয়ার? একটা সামান্য মেয়ে নাকি তাকে হারাতে পারবে না? তো তার ফটর ফটর হঠাৎ বন্ধ হয়ে গেল যে? এই অপমান হজম করতে পারল না আকাশ। রেগে গিয়ে কিছু বলতে যাবে তার আগে পিছন থেকে কেউ গম্ভীর স্বরে বলে উঠল, এই বলটা কে ছুঁড়েছে? আলো পিছন ফিরে থাকায় দেখতে পায় স্যুট কোট পরিহিত একজন সুদর্শন যুবক। দেখে বোঝা যাচ্ছে কোনো বড় বিজনেসম্যান। আলো তার দিকে তাকিয়ে কিছুটা বিরক্ত স্বরে বলে, আমি ছুঁড়েছি কেন? এবার সেই যুবক ভীষণ রাগী স্বরে বলল, ইউ ইডিয়েট! তুমি জানো আমার কত বড় ক্ষতি করছো? আপনার সাহস কী করে হলো আমার ইডিয়েট বলার? ইউ, তুমি জানো তোমার জন্য আমার গাড়ির কাজ ভেঙেছে, এটার দাম কত জানো? এসেছে টাকার গরম দেখাতে। তা বলুন কত টাকা আমি ক্ষতিপূরণ দিয়ে দিব? বেশি না, মাত্র 2 লাখ। ও 2 লাখ? আলোর চোখ দুটো বিস্মিত হয়ে গেল। এবার যুবকটি নিজের আইডি কার্ড আলোর হাতে দিয়ে বলল, এই যে আমার ঠিকানা, 2 লাখ টাকা জোগাড় হলে এখানে দেখা করে টাকাটা ফেরত দিয়ে এসো। ততদিন পর্যন্ত অপেক্ষায় থাকলাম। বলে সে অনেকটা ভাব দেখে চলে গেল। আলো যুবকটি যাওয়ার পরে তাকিয়ে রইল। আকাশ যেন এই ঘটনার সুযোগ পেয়ে গেল। সে বলল, মেয়েরা খেলতে গেলে এমনই হয়, কোনো না কোনো দুর্ঘটনা ঘটবে, এই জন্য এদের খেলতে নিতে নেই চাই না। মেয়েদের কাজ হলো ঘরদোর সামলানো, তা না করে চলে এসেছে ক্রিকেট খেলতে। আরে গাধাকে দিয়ে কি আর হাল চাষ হয়? আকাশের কথা শুনে তার দিকে রক্তিম চোখে তাকায় আলো। চ্যালেঞ্জের সুরে বলে ওঠে, একদিন এই সামান্য মেয়ে বাংলাদেশি মহিলা ক্রিকেটার দলের প্লেয়ার হবে, মিলিয়ে নিস। বলে সে কিছুক্ষণ আগে দেওয়া যুবকের আইডি কার্ডের দিকে তাকায়। সেখানে বড় বড় অক্ষরে লেখা শরণ চৌধুরী। আলো তুমুল আত্মবিশ্বাস নিয়ে বলে, একদিন এই টাকাটাও আমি সম্পূর্ণ ফেরত দেবো, এটা আমার প্রতিজ্ঞা। সিঙ্গাপুরে একটা বিশাল আকাশচুম্বী অ্যাপার্টমেন্টে একটা বিলাসবহুল রুমে দাঁড়িয়ে নিজের ডায়েরিতে সযত্নে লুকিয়ে রাখা কিছু ছবি দেখছে একটি মেয়ে। বছর তার 23-এর কোঠায়। একটি ছবির উপর হাত বুলিয়ে তার চোখে জল চলে আসে। হাতের উল্টো পিঠে সেই জল মুছে নিয়ে মেয়েটি বলে, 18 বছর, দীর্ঘ 18 বছর তোমায় দেখি না মম। ড্যাড যাই বলুক না কেন আমি বিশ্বাস করি আমার মম কখনো খারাপ হতে পারে না। এতগুলো বছর বাবার জেদের জন্য আমি তোমার থেকে দূরে ছিলাম, তবে এবার আর না। আমি শীঘ্রই তোমার কাছে আসছি মম। এর মধ্যে হঠাৎ তার ফোন বেজে উঠল। ফোনটা রিসিভ করতে বিপরীত দিক থেকে কেউ বলে উঠল, এটা কি শুনলাম বৃষ্টি? আপনি নাকি আবার মেডিকেলের জবটা ছেড়ে দিচ্ছেন? যা করছেন ভেবে করছেন তো? আমাদের মেডিকেলে হলো এশিয়ার অন্যতম সেরা মেডিকেল। দেশ বিদেশে কতজন এখানে ইন্টার্নশিপ করার জন্য হাপিত্তেশ করে মরে, আর সেখানে কিনা আপনি এখানে ইন্টার্নশিপ করার সুযোগ পেয়ে ছেড়ে দিচ্ছেন? তো এরপর কোথায় যাবেন? বাংলাদেশে একটা প্রাইভেট মেডিকেলে কথা হয়েছে, আমি সেখান থেকে ইন্টার্নশিপ করব। কি? বাংলাদেশে? ইউ আর ম্যাড! এখানে এত ভালো সুযোগ দিয়ে আপনি বাংলাদেশ যাবেন? কারণ সেখানে আমার এখানকার থেকে অনেক বেশি কিছু করা আছে, বলেই সে ফোনটা রেখে দেয়। আলো বাসায় ফিরতে আজ অদ্ভুত পরিস্থিতির মুখোমুখি হলো। মালতী খাতুন, তার মায়ের যে নরম রূপ সে এতদিন ধরে দেখতে অভ্যস্ত, তার সেই রাগী রূপ দেখে নিল আলো। আলো বাসায় ঢুকতে মালতী খাতুন ক্রোধের সুরে বলল, আবারও ক্রিকেট খেলতে গেছিলি তুই? আলো ঢোক গিলে বলল, আসলে আম্মু তুমি তো জানোই। মালতী খাতুন ইশারা করে আলোকে থামিয়ে দেন। এরপর চূড়ান্ত রেগে বলেন, পাশের বাসার রাহেলা ভাবে আমায় কি বলেছিল জানিস? আমার মেয়েকে নাকি আমি বেলাজ বানিয়েছি। এত বড় হয়ে নাকি সে পাড়ার ছেলেদের সাথে বেলেল্লাপনা করে বেড়াচ্ছে, তাদের নাকি গতর দেখিয়ে বেড়াচ্ছে। আলো এই কথায় তীব্র বিরোধিতা করে নেয়। এসব কথা ঠিক না আম্মু, আমি মোটেও এসব কিছু করিনি। আমি তো শুধু ওদের সাথে মিলে ক্রিকেট খেলছি। তোর কি বিবেক বলে কিছু নেই? এখনও তুই ছোট আছিস। ছোটোবেলায় না হয় তোকে কিছু বলতাম না,
ক্রিকেট খেলা নিয়ে, কিন্তু তাই বলে এত বড় মেয়ে হয়ে তুই ছেলেদের সাথে ক্রিকেট খেলবি? সমাজের লোক কি এটাকে ভালো চোখে দেখবে? আলো দুঃখ ভরা স্বরে বলল, কি করবো আম্মু, কোনো মেয়েতেই ক্রিকেট খেলে না এই পাড়ায়, আর তাই, আর সেজন্য তুই ছেলেদের সাথে ক্রিকেট খেলবি? এত বড় হয়েছিস তুই, মাথায় কি বুদ্ধিশুদ্ধি কিছু হয়নি? মেয়েদের কি এইভাবে ছেলেদের সাথে মিলে ক্রিকেট খেলার শোভা পায়? দেখ, আমি নারী অধিকারের বিপক্ষে নই, কিন্তু তার মানে এই নয় যে আমি এই ধরনের কাজকে সমর্থন করব। তুই এখন একজন পরিপূর্ণ নারী হয়েছিস, এই সমাজ তোকে এভাবে জাজ করবে, আর তুই যে এভাবে ছেলেদের সাথে খেলছিস, ওইসব ছেলেদের মনে কী আছে তুই জানিস? আলো কিছু বলতে পারলো না। মালতিকা শুনে একটা দীর্ঘশ্বাস ফেলে বলল, তুই এসব ক্রিকেট খেলা বাদ দিয়ে পড়াশোনায় মনোযোগ দে। আগামী সপ্তাহে তোর এসএসসি পরীক্ষার রেজাল্ট। আমার অনেক আগেই তোকে এসব বলা উচিত ছিল, কিন্তু আমার মধ্যেও কিছু উদাসীনতা ছিল। যাই হোক, আমি সিদ্ধান্ত নিয়েছি তোকে মেডিকেলে কোচিংয়ে ভর্তি করব। তোকে জীবনে প্রতিষ্ঠিত দেখতে চাই আমি। আমার এই কথাটা রাখ প্লিজ। আলো বলে উঠলেন, কিন্তু আমি তো ডাক্তার হতে চাই না, আমি ক্রিকেটার হতে চাই। মালতী খাতুন আবারও রাগী সুরে বলেন, আমি এই বিষয়ে আর কোনো কথা শুনতে চাই না। এই জীবনে আমি অনেক কষ্ট সহ্য করেছি, আমি চাই তুই অন্তত জীবনে একটু সুখী হ। তাই তোর সুখের কথা ভেবে আমি সিদ্ধান্ত নিয়েছি তোকে ডাক্তার বানাবো। নিজের স্বপ্নের বিরুদ্ধে গিয়ে কি আমি সুখী হতে পারবো আম্মু? কিন্তু তুই যে পথে সফলতার আশা দেখছিস, সেখানে সফলতা পাবি তা কি নিশ্চিত? আর যদিও বা সফলতা পেয়ে যাস, তবুও সমাজের লোক তোকে বাঁকা চোখে দেখবে। আমি তোকে এমন কোনো অনিশ্চিত ভবিষ্যতের দিকে পা বাড়াতে দিতে পারবো না। তাই আমি যা বলেছি তাই শোন। কালকে আমি তোকে নিয়ে গিয়ে একটা মেডিকেল কোচিংয়ে ভর্তি করিয়ে আসবো। তুই এবার পড়াশুনো মন দে, এটাই তোর কাছে আমার শেষ ইচ্ছা আম্মু। এবার ভেবে দেখ তুই আমার কথা রাখবি কিনা। আলো এক অদ্ভুত দোটানায় পড়ে গেল। সে বুঝতে পারে না এই পরিস্থিতিতে সে কী বেছে নেবে, নিজের স্বপ্ন নাকি নিজের মায়ের ইচ্ছা। সেই মা যে তার জন্য নিজের সর্বোচ্চ ত্যাগ স্বীকার করছে। কয়েকদিন পর বৃষ্টি অবশেষে বাংলাদেশে মাটিতে পা রেখেছে আজকে। সিঙ্গাপুর থেকে ঢাকায় ফিরতে সে এক মুহূর্ত সময় নষ্ট করেনি। নিজের পুরাতন বাড়ি থেকে শুরু করে যতজন আত্মীয় কথা তার মনে ছিল, তাদের সবার সাথে যোগাযোগ করছে শুধুমাত্র নিজের মায়ের খোঁজ করার জন্য। কিন্তু কেউ তাকে মালতী খাতুনের খোঁজ দিতে পারেনি। বৃষ্টি অনিশ্চিতভাবে ক্যাবে করে যাচ্ছিল রাস্তার মধ্য দিয়ে। তার মনে ঘুরপাক খাচ্ছিল নানান চিন্তা। এতদূর থেকে বাংলাদেশে সে যে উদ্দেশ্যে এসেছিল সেটা কি তাহলে ব্যর্থ? হাতের উল্টো পিঠে চোখের জল মুছে বৃষ্টি বলে উঠল, আমি কি তাহলে এত দূরে এসব তোমার দেখা পাবো না মম? আমাদের কি তাহলে আর কখনো এক হওয়া হবে না? আর কখনো কি আমি তোমার আগের মতো ভালোবাসা পাবো না? বলে সে চোখ বন্ধ করে ছোটবেলায় তার আর তার মায়ের কাটানো কিছু সুন্দর মুহূর্ত মনে করে। হঠাৎ করে তার কিছু একটা মনে হয়। তাই সে ক্যাব চালককে উদ্দেশ্য করে বলে, আমাকে একটু বিলীন অভয়ারণ্যের দিকে নিয়ে যাবেন? ক্যাব চালক বলে ওঠেন, কিন্তু ম্যাম, এটা তো ঢাকা থেকে অনেকটা দূরে, জায়গাটা বেশ নির্জন, যেতে অনেকটা সময় লাগবে। কোনো ব্যাপার না, ওখানে নিয়ে চলুন আমায়। প্রয়োজনে আমি আপনাকে প্রয়োজনের থেকে বেশি ভাড়া দেবো। আচ্ছা বেশ, যাচ্ছি। মুখ কালো করে নিজের ফোনের দিকে তাকিয়েছে আলো। বুক চিরে তার বেরিয়ে আসছে দীর্ঘশ্বাস। নিজের করা কাজের জন্য নিজেরই আফসোস হচ্ছে। আলো নিজের প্রতি অভিযোগ জানিয়ে বলল, কেন যে এত ভালো করে পরীক্ষাগুলো দিলাম। যদি একটু খারাপ করে পরীক্ষা দিতাম তাহলে আজ এই দিনটা দেখতে হতো না। এমন সময় আলোর কলেজের এক বান্ধবী তার পাশ দিয়ে যাচ্ছিল। সে আলোকে দেখতে পেয়ে বলে উঠল, কিরে আলো, তোর মুখ এমন অন্ধকার কেন? ফেল করছিস নাকি? কোনো ব্যাপার না, পরের বার পাশ করবে। এই নে মিষ্টিকা, আমি 4.50 পেয়েছি, হি। বলে সে আলোকে মিষ্টি খেয়ে দেয়। আলো বিষণ্ণস্বর বলে, ফেল করলে তো হয়েই যেত, আমি ফেল করিনি। তাহলে মুখটা এমন গোমরা করে রেখেছিস কেন? জিপিএ পয়েন্ট কম এসেছে, কই দেখি রেজাল্ট। বলে সে আলোর হাত থেকে তার ফোনটা নিয়ে নিল, আর তারপর বিস্ফোরিত চোখে তাকিয়ে বলল, এ কি, তুই তো সব বিষয়ে A+ পেয়েছিস, এত ভালো রেজাল্ট করে তুই গোমরা রেখেছিস, পাগল নাকি তুই? আলো ফোনটা কেড়ে নিয়ে বলে, আমার অবস্থা তুই বুঝবি না। আর যদি ফেল করতাম কতই না ভালো হতো। এখন আমায় না চাইতো মেডিকেলের জন্য পড়তে হবে। আবার এখন চাইলেও মেডিকেল এক্সাম খারাপ দিতে পারবো না, কারণ আম্মুকে এক কথা দিয়ে ফেলেছি। কিন্তু এসএসসি দেওয়ার সময় তো কথা দেয়নি। তাই রেজাল্ট খারাপ আসলেও আমি কোনোভাবে আমাকে এই ডাক্তারি পড়া থেকে রেহাই পাওয়া যেত, ভালোই হতো। এখন আমার নিজের স্বপ্ন বিসর্জন দিয়ে ডাক্তারি পথে হবে, দূর ভাল লাগে না। বলে সে সামনের দিকে চলতে থাকে। তার বান্ধবী পেছন থেকে জিজ্ঞাসা করে, কিরে, এখন আবার কোথায় যাচ্ছিস? আলো পিছন ফিরে না তাকিয়ে বলে, যাচ্ছি একটু শান্তির কোছে বিলীন অভয়ারণ্যের দিকে। ও, একটু তাড়াতাড়ি ফিরে আসিস, জায়গাটা আবার বেশি ভালো না। চাপ নেই, এখান থেকে তো কাছেই আছে।
বলে আলো যাওয়া শুরু করলো। ছোটবেলায় তার যখন মন খারাপ হতো তখন তার মা তাকে এই বিলীন অভয়ারণ্যে নিয়ে আসতো। আজ বড় হয়ে গেছে, আলোর মধ্যে সেই স্বভাব থেকে গেছে। তাই তো সে বিষণ্ণতা কমাতে সেখানে যাচ্ছে। আলোর বর্তমান অবস্থার কাছে বিলীন অভয়ারণ্যের সামনে অবস্থিত একটি বিশাল বিলের সামনে এই স্থানটি এসে সে যেন অদ্ভুত শান্তি খুঁজে পায়। বিলের সামনে দাঁড়িয়ে চোখ বন্ধ করে নেয় আলো। চোখ বন্ধ করে ধীরে শ্বাস ফেলতে ফেলতে বলে, আমার ক্রিকেট হওয়ার স্বপ্ন নাকি কখনোই পূরণ হবে না। মায়ের আবদারের কাছে কি হেরে যেতে হবে আমার স্বপ্নকে? আলো যখন চোখ বন্ধ করে এসব ভাবছিল তখনই ধীর পায়ে হেঁটে ঠিক তার পাশে এসে দাঁড়ায় অন্য একটি মেয়ে। সে আর কেউ নয়, বৃষ্টি। বৃষ্টিও বিলের সামনে এসে চোখ বন্ধ করে বলে, আমি কি কখনো আমার নিজের মমকে খুঁজে পাবো না? ছোটবেলার মতো আর মায়ের কোলে মাথা রাখতে পারবো না? ভাগ্য কি এতটাই নিষ্ঠুরতা দেখাবে আমায়? দুই বোন যাদের মধ্যে রক্তের সম্পর্ক বিদ্যমান, আজ একে অপরের পাশে দাঁড়িয়ে, অথচ তারা একে অপরের সম্বন্ধে ওয়াকিবহাল নয়। দুজনে আজ ভিন্ন ভিন্ন উদ্দেশ্যে আজ এখানে এসেছে। দুজনের প্রত্যাশা ভিন্ন। তবে কি তাদের জীবনে কেটে যাবে ভিন্ন পথ, নাকি যাত্রী হিসেবে, নাকি কোথাও গিয়ে মিলবে তাদের দুজনে এই পথ? আলো হঠাৎ করে চোখ খুলে নিজের পাশে কারো উপস্থিতি টের পেয়ে খানিক ভয় পায়। ডান পাশে ফিরে তাকাতে বৃষ্টিকে দেখে চমকে ওঠে এবং সামান্য চিৎকার করে পিছিয়ে যায়। বৃষ্টি চোখ খুলে আলোকে দেখে বলে, এনি প্রবলেম? আলো এবার ভালো করে বৃষ্টিকে পরখ করে। লং জিন্সের সাথে টপস পরিহিত একটা মেয়ে, চুলগুলো ছোট করে ছাটা, সাজ পোশাক দেখে বেশ ধনী এবং আধুনিক পরিবারের মেয়ে মনে হচ্ছে। আলো পরিস্থিতি স্বাভাবিক করতে বৃষ্টির দিকে এগিয়ে সামান্য হেসে বলে, আসলে এই স্থানটা বেশ নির্জন, তো সচরাচর এদিকে কেউ আসে না, তাই হঠাৎ করে নিজের পাশে অন্য কারো অস্তিত্ব টের পেয়ে ভয় পেয়ে গেছিলাম। বৃষ্টি এবার চকিত আলোর তাকায় আলোর দিকে। আলো সালোয়ার কামিজ পরিহিত এই মেয়েটিকে এমন সহজ সরল স্বীকারোক্তি দেখে মুগ্ধ হয়। বৃষ্টি স্মিত হেসে বলে, ও বুঝলাম, তুমি তাহলে এখানে একান্ত নিজের বিষণ্ণতা কমাতে এসেছো। কিছু মনে করো না, তুমি করে বলে ফেলাম। আসলে তোমাকে আমার থেকে ছোটই লাগছে। আর বলে থেমে যায় বৃষ্টি। এই মেয়েটাকে একটু আগেই দেখলে সে, তবে প্রথম দেখাতে কেন জানি না তার কেমন আপন আপন অনুভূতি হচ্ছে, যেন মেয়েটি তার অনেক দিনের চেনা। আলো লাজুক হেসে বলল, না কোনো ব্যাপার না, আপনি আমায় তুমি করে বলতে পারেন। কি বলুন তো, এই স্থানটা না আমার অনেক প্রিয়। আমার মন খারাপ হয় আমি এখানে চলে আসি নিজের মন ভালো করার জন্য, আর অদ্ভুতভাবে আমার মন ভালো হয়ে যায়। ও আচ্ছা। বলে বৃষ্টি নিজের ফোন বের করে। বারবার সিঙ্গাপুর থেকে তার বাবা সিরাজুল মজুমদার তাকে ফোন করেছেন। বৃষ্টি বরাবরের মতো এবারও ফোন রেখে দিল। অতঃপর মনে মনে বলল, বিগত 18 বছর ধরে তুমি আমাকে আমার মমের কাছ থেকে দূরে রেখেছিলে ড্যাড। তবে আবার আমি তোমাকে সেই সুযোগ দেব না। একবার যখন আমি বাংলাদেশে আসতে পেরেছি তখন আমি মমকে খুঁজে বের করব। আলোর হঠাৎ করে বৃষ্টির চেহারার দিকে খেয়াল করে তার উদাসীনতা টের পেয়ে বলে, আচ্ছা, আপনি কি আমার মতোই কোনো বিষয় নিয়ে চিন্তিত? বৃষ্টি দীর্ঘশ্বাস ফেলে বলে, জানো, আমি অনেক দিন থেকে আমার খুব কাছের একজন মানুষের থেকে দূরে রয়েছি। এতগুলো বছর তার থেকে দূরে থেকে আমি মানসিক ভয়াবহ যন্ত্রণার মধ্য দিয়ে গেছি, তা বলে বোঝাতে পারবো না কাউকে। আমার সেই আপনজনের খোঁজার উদ্দেশ্যে তো ভিন দেশ থেকে পাড়ি জন্মালাম নিজের মাতৃভূমিতে। কিন্তু আলো বুঝতে পারে তার সামনে দাঁড়ানো অতীব সুন্দরী এই রমণীর জীবনে কষ্টটা হয়তো তার থেকেও বেশি। সে তো নিজের স্বপ্ন ভেঙে যাওয়ার জন্য কষ্ট পাচ্ছে, অথচ এই মেয়েটা কতদিন ধরে নিজের আপনজনকে খুঁজে চলেছে। নিশ্চয়ই এতগুলো বছর ধরে মেয়েটার মনে এক গভীর ক্ষত রয়ে বেড়াচ্ছে। এসব কথা চিন্তা করে আলো বৃষ্টির উদ্দেশ্যে বলে, আশা করি আপনি আপনার সেই কাছের মানুষটাকে খুব শীঘ্রই পেয়ে যাবেন। আলোর কথায় বৃষ্টি কিছুটা ভালো অনুভব করে। অতঃপর আলোকে জিজ্ঞাসা করে, তোমার নাম কি? আলো স্মিত হেসে বলে, আমার নাম সুমাইয়া আলো। আর আপনার নাম? আমার নাম সুরাইয়া বৃষ্টি। আলো আবারও হেসে বলে, বাহ, আপনারা আর আমার নামের মধ্যে কতই না মিল। বৃষ্টি বলে, "হ্যাঁ, তাই তো দেখছি।" আসলে আলোকে মালতী খাতুন তার বাবা এবং বোনের ব্যাপারে কিছুই বলেনি। ছোট থেকে আলো জেনে এসেছে তার মা একজন সিঙ্গেল মাতার, তার একমাত্র সন্তান সে। বাবা সম্পর্কে যতটা জেনেছে সে, তার জন্মের আগে তার বাবা মায়ের বিচ্ছেদ সম্পূর্ণ হয়। অন্যদিকে বৃষ্টি জানে না তার মা প্রেগনেন্ট ছিল এবং তার একটি বোন আছে। সে শুধু জানে তার বাবা এবং মায়ের বিচ্ছেদের কথা। এজন্য দুই বোন একে অপরের অস্তিত্ব সম্পর্কে ওয়াকিবহাল নয়। এদিকে বৃষ্টি হঠাৎ করে বলে ওঠে, তোমার বাসা কি এখান থেকে কাছে? হ্যাঁ, এই তো এখান থেকে সামান্য দূরে। ও আলো বৃষ্টি আর আলোর সীমিত আলাপ এখানেই শেষ। এর মধ্যে বৃষ্টির ফোন আবারও বেজে ওঠে। সে ভাবে তার বাবা আবারও তাকে ফোন করছে, কিন্তু ফোনটা হাতে নিতে সে দেখে বাবা না, অন্য কেউ ফোন করছে। বৃষ্টি ফোনটা রিসিভ করতে বিপরীত দিক থেকে বলে, মিস
সুরাইয়া বৃষ্টি বলছেন। জি, আপনি কে? আমি এভারগ্রিন হসপিটাল থেকে বলছি। আজ তো আপনার এখানে ইন্টার্নশিপ কোর্সে জয়েন করার কথা ছিল। আজ তো ওরিয়েন্টেড ক্লাস ছিল, আপনি এলেন না, কোনো সমস্যা আছে? বৃষ্টি বলে, আসলে কিছু সমস্যায় ফেসে গেছিলাম আর সেই কারণে। ও, বুঝতে পেরেছি। যাই হোক, এরপরের ক্লাসগুলো আপনার উপস্থিতি কাম্য করছে। জি, আমি চেষ্টা করব উপস্থিত থাকার। ফোনটা রেখে দেয় বৃষ্টি, অতঃপর সে আলোর দিকে তাকিয়ে বলে, ভালো থেকো আলো, আমায় যেতে হবে, আপনিও ভালো থাকবেন। একে অপরের দিকে তাকিয়ে তার হাসি বিনিময় করে, অতঃপর বৃষ্টি আলোকে বলে, আর তুমি এখান থেকে নিজের বাসায় যাও এখন। জায়গাটা বেশ নির্জন, এভাবে একা থাকা সেফ নয়। জি, আমি এখনই ফিরবো। বৃষ্টি ফেরার জন্য পা বাড়ায়, তবে চলে আসার সময় কেন যেন জানি মনে হচ্ছিল আপন কারো থেকে দূরে সরে যাচ্ছে। আলো ওর কেন জানি বৃষ্টিকে ভীষণ ভালো লাগে। তবে তাদের প্রথম দেখার সমাপ্তি ঘটে এইখানে। আলো বাড়ি ফিরতে দেখতে পায় শেফালি বেগম অস্থির চিত্তে ছুটে বাইরে আসছেন। আলোকে দেখে তিনি ক্রোধের সাথে ছুটে গিয়ে বলেন, কোথায় গিয়েছিলে তুই? একটু বিলীন অভয়ারণ্যের দিকে গিয়েছিলাম। কেন? তোর চিন্তায় চিন্তায় তোর মা অস্থির হয়ে গেছে। এখন তুই গিয়ে তোর মাকে সামলা। আলো রুমে এসে দেখতে পায় তার মা বিছানায় শুয়ে আছে। আলো ভয়ে ভয়ে রুমে প্রবেশ করে, অতঃপর একটা দীর্ঘশ্বাস ফেলে বলে, আম্মু কিছু বলবে? কিন্তু বিপরীত দিক থেকে কোনো উত্তর আসে না। আলো বলে, আসলে আমি একটু বিলীন অভয়ারণ্যের দিকে গেছিলাম। আমার রেজাল্টটা ব্যাপারে জানো আম্মু, আমি জিপিএ 5 পেয়েছি, তুমি খুশি হয়নি? কিন্তু তবুও কোনো প্রত্যুত্তর আসে না। আলো এবার তার মায়ের হাত ধরে বলে, আম্মু কিছু বলছো না কেন? এমন সময় সে উপলব্ধি করতে পারে মালতী খাতুনের জ্ঞান নেই। আলো নিশ্চিত হয়ে বলে ওঠে, কী হয়েছে তোমার আম্মু? তুমি কথা বলছো না কেন? শেফালি আন্টি, তুমি দেখো না আম্মু কেন জানি কোনো রেসপন্স করছে না। শেফালি ছুটে আসেন, এসে তিনি দেখতে পান মালতী খাতুন জ্ঞানহীন হয়ে পড়ে আছেন। তিনি ভীষণ দুশ্চিন্তাগ্রস্ত হয়ে পড়েন। কিছুক্ষণ মালতী খাতুনকে ডাকাডাকির পরে বুঝতে পারেন এসব করে কোনো লাভ হবে না। এজন্য তিনি বলেন, আলো তুই তোর মায়ের পাশে থাক, আমি দেখছি কি করা যায়। মনে হয় তোর মাকে হাসপাতালে নিতে হবে। কিছুদিন ধরে বলছিল ওর শরীরটা ভালো যাচ্ছে না। আল্লাহ ভালো জানে কি হয়েছে। আলো কাঁদতে থাকে, কাঁদতে কাঁদতে বলে, ও আম্মু তুমি চোখ খোলো, আমি তোমার সব কথা মেনে চলবো আম্মু, তুমি যা বলবে তাই করবো, দয়া করে চোখ খোলো আম্মু। এভাবে এক তুমুল অস্থিরতার সৃষ্টি হয়। খুব শীঘ্রই অ্যাম্বুলেন্স করে মালতী খাতুনকে একটি স্থানীয় সরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে তার চিকিৎসা শুরু হয়। নতুন দিনের আগমন ঘটল পৃথিবীতে, কিন্তু আলোর জীবন যেন সেই ভোরের আলোর এক উপহাস নিয়ে এলো। তার জীবনে একমাত্র আশার প্রদীপ। তার মার অবস্থা এখনও ঠিক হয়নি। ডাক্তার জানিয়েছে মালতী খাতুনের হার্টে অনেক বড় সমস্যা দেখা দিয়েছে। তার উন্নত চিকিৎসার প্রয়োজন, যা এই সরকারি হাসপাতালে হবে না। এর জন্য তাদের কোনো ভালো হাসপাতাল নিতে হবে। এসব শুনে যেন আলোর মাথায় আকাশ ভেঙে পড়ছে। শেফালি বেগম আলোর কাঁধে হাত দিয়ে বলে, তুই এত চিন্তা করিস না, আমি দেখছি কি করা যায়। আলো বলে, তুমি আমাদের জন্য অনেক করেছো শেফালি আন্টি, আর কত কি করবে আমাদের জন্য? এটা তুই কেমন কথা বলছিস আলো? আমি কি তোদের পর? তোদের আপন ভাবির জন্যই তো সবসময় তোদের পাশে থাকার চেষ্টা করি, সেটা তো জানি আন্টি। তবে এবার আমি আমার মায়ের পাশে থাকতে চাই, তার মেয়ে হওয়ার দায়িত্ব পালন করতে চাই। তুই এতটুকু একটা মেয়ে কী করবি? আলো চোখের জল মুছে বলে, জানি না, কিন্তু কিছু না কিছু তো করতে হবে। আম্মুকে সুস্থ করার দায়িত্ব এখন আমার। অন্যদিকে এভারগ্রিন হসপিটালে নিজের প্রথম দিনে ক্লাস করতে এসেছে বৃষ্টি। তার চোখ জুড়ে হতাশা। যেই উদ্দেশ্যে নিয়ে এসে বাংলাদেশে পা রেখেছিল, তার সে আশা অপূর্ণ থেকে গেল। তবে বৃষ্টি এখনও আশা ছেড়ে দেয়নি। তার তীব্র বিশ্বাস তার মাকে আবারও খুঁজে পাবেন। এসব ভেবে আনমনে হাসপাতালের করিডোর দিয়ে হেঁটে যাওয়ার সময় হঠাৎ কারোর সাথে ধাক্কা খায় বৃষ্টি। তাল সামলাতে না পেরে সে যেই না পড়ে যেতে নিবে, এমন সময় কেউ হঠাৎ তাকে ধরে ফেলে। বৃষ্টি ভয়ে দুই চোখ বন্ধ করে নিচ্ছিল, পড়ে যায়নি এটা নিশ্চিত হয়ে দুই চোখ মেলে তাকায় বৃষ্টি। আর তাতেই নিজের চোখের সামনে ক্ষুদ্র চোখে তাকিয়ে থাকা এক পুরুষ অভাব সাক্ষী হয় সে। বৃষ্টি বলে, আপনাকে অসংখ্য ধন্যবাদ। নিজের কথা শেষ করার পূর্বে বিপরীতে থাকা পুরুষটি তাকে বলে ওঠে, দেখে চলতে পারে না, চোখ কি কপালে? বৃষ্টি কিছুটা অপমানিত বোধ করে, তাই আর কিছু বলে না। এমন সময় একজন নার্স এসে বলে, ডাক্তার সৌরভ চৌধুরী, আপনি প্লিজ তাড়াতাড়ি কার্ডিওলজি ডিপার্টমেন্টের দিকে চলুন, একজন পেশেন্ট এসেছে, ওনার অবস্থা বেশ খারাপ, আপনাকে ভীষণ প্রয়োজন। কথাটা শোনা মাত্রই লোকটি দ্রুত কার্ডিওলজিস্ট ডিপার্টমেন্টের দিকে পা বাড়ালো। বৃষ্টি জানতে পারলো বদরাগী ডাক্তারের নাম সৌরভ চৌধুরী এবং তিনি একজন কার্ডিওলজিস্ট। বৃষ্টি আর ব্যাপারটাকে বেশি পাত্তা দিল না। সে নিজের মতো নিজের ক্লাসের দিকে এগোতে লাগলো। আলো উদাসীন মন নিয়ে মেইন রোড দিয়ে হেঁটে যাচ্ছে। একটু আগে সে ডাক্তারের সাথে কথা বলছে। দেশের সরকারি হাসপাতালগুলোর বেহাল দশা সম্পর্কে সকলেই জানে। তেমনি আলোকে ডাক্তার পরামর্শ দিয়েছে তার মাকে দ্রুত কোনো বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়ার জন্য। আলো যখন জানতে চেয়েছিল বেসরকারি হাসপাতালে তার মায়ের চিকিৎসার জন্য কীরকম খরচা লাগতে পারে,
সেই সময় ওই ডাক্তার স্পষ্টভাবে কিছু বলতে না পারলেও জানিয়েছে কম করে হলেও 5 লাখ টাকা তো লাগবে। এই কথা শুনে আলোর মাথায় যেন আকাশ ভেঙে পড়েছে। এতগুলো টাকা সে কীভাবে জোগাড় করবে, এটাই তার মূল চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে। এদিকে যেতে যেতে হঠাৎ আলোর নজরে আসে সেই বিলবোর্ড, যে বিলবোর্ডে লেখা ছিল খুব শীঘ্রই অনুষ্ঠিত হচ্ছে ক্লাবের আন্ডার 19 ক্রিকেট টুর্নামেন্ট। এজন্য চৌধুরী ক্লাবের পক্ষ থেকে তরুণ কিছু ক্রিকেটারের খোঁজ নেওয়া হচ্ছে। অংশ নেওয়ার প্রত্যেক ক্রিকেটারই সম্মাননীয় বাবদ 50,000 টাকা দেওয়া হবে। যদি তারা ম্যাচ জেতে তাহলে দেওয়া হবে 2 লাখ টাকার চেক। আলো অবাক চোখে বিলবোর্ডটা দেখে। তার কাছে যেন মনে হয় এটা তার জীবনে একটা নতুন আশার দ্বার খুলে দিয়েছে। আলো বলে ওঠে, এই ক্রিকেট টুর্নামেন্টে অংশ নিয়ে তো আমি খুব সহজে অনেক টাকা রোজগার করতে পারি। সেটা দিয়ে মায়ের চিকিৎসার প্রায় অনেক অংশ বহন করতে পারবো। কিন্তু আলোর চোখ আটকে যায় যখন দেখে এটা পুরুষ টুর্নামেন্ট। আলোর মনের মাঝে যে সম্ভাবনা জেগে উঠছিল তার জন্য নিভে যায়। আলো একটা দীর্ঘশ্বাস ফেলে বলে ওঠে, তাহলে কি আমার আর কোনো আশা নেই? মায়ের চিকিৎসার টাকা কি তাহলে আমি জোগাড় করতে পারবো না? এমন সময় আলোর নজর যায় রাস্তার একপাশে দাঁড়ানো নাট্যদলের কিছু সদস্যের দিকে। তারা বিভিন্ন সাজসজ্জায় সজ্জিত ছিল। তাদের মধ্যে একজন পুরুষকে দেখে তার চোখ আটকে যায়। তাকে কেমন জানি সন্দেহভাজন লাগছিল। একটু পরে সে নিজের মুখে লাগানো নকল দাড়ি গোঁফ সরিয়ে নেয়। আর প্রকাশিত হয় এটা কোনো পুরুষ নয়, একজন নারী সেলে সেজেছিল। এটা থেকে আলোর মাথায় এক বুদ্ধি এসে সে বলে ওঠে, মায়ের জন্য এটা আমায় করতে হবে। চৌধুরী ক্লাবের হয়ে ক্রিকেটার লিগে অংশ নেওয়ার জন্য যুবকদের বড় একটা লাইন লেগেছে। সেখানে তারা সবাই এক এক করে ফর্ম তুলছে। এরকম সেই লাইনের মধ্যে থেকে এক তরুণ এগিয়ে আসে। ফর্ম বিতরণের সময় পুরুষ জানতে চায়, তোমার নাম কি? আলো সে আলতো হেসে বলে, আমার নাম আলু সর্দার। আলো পুরুষের ছদ্মবেশে ক্রিকেট খেলতে চলে যায় চৌধুরী স্পোর্টিং ক্লাবের পক্ষ থেকে। নিজের এই ছদ্মবেশের সাথে বেশ সুন্দর একটা নামও দিয়েছেন, আলু সর্দার। এহেন মিথ্যে অভিনয় করার জন্য যদিও সে অনেক অনুতপ্ত, কিনে নিজের মাকে বাঁচানোর জন্য, এছাড়া যে তার হাতে কোনো উপায় নেই। তাই আলো সেই ছদ্মবেশে ফর্ম পূরণ করে মনে মনে বলে, আমায় তুমি ক্ষমা করে দিও মা। তুমি সবসময় বলতে সৎ পথে চলতে, কাউকে না না ঠকাতে। কিন্তু আজ যে তোমার চিকিৎসার টাকা জোগাড় করার জন্য আমার আর কোনো উপায় নেই। এরপর সে ফর্মটা জমা দেয়। ফর্ম জমা দেওয়ার পরে তাদের সবার প্রশিক্ষণের জন্য মাঠে নিয়ে যাওয়া হয়। যারা যারা ফর্ম তুলছিল সবাই ব্যাটিংয়ের যোগ্যতা যাচাই করে দেখায়। এরপর অনেক ভালো পারফরমেন্স করছিল তো অনেকের পারফরমেন্স ছিল যথেষ্ট বাজে। এসব দেখে আলো অনেকটা নার্ভাস হয়ে যাচ্ছিল। সে মনে মনে সৃষ্টিকর্তাকে স্মরণ করে বলে, আমি কি পারবো নিজের সেরা পারফরমেন্সটা দিয়ে টপ 11-তে চান্স পেতে? এই প্রশ্নের উত্তর পাওয়ার জন্য অবশ্য আলোকে খুব একটা অপেক্ষা করতে হয়নি। একটু পরেই আলু সর্দারের নাম ধরে ডাকা হয়। আলো ধূপকাঠি নিয়ে সামনে এগিয়ে যায়। তার মধ্যে এখন অনেকটা ভয় কাজ করছিল। নকল চুল পরা এবং গোঁফটা সে ভালো করে হাত বুলিয়ে নেয় এবং মনে মনে প্রার্থনা করতে থাকে যেন এই ছদ্মবেশ কোনোভাবে ধরা না পড়ে। প্রথমে ভয় পেলেও মাঠে নেমে নিজের সেরা পারফরমেন্স দিতে থাকে আলু সর্দার। মানে আমাদের আলো একের পর এক ছক্কা হাতিয়ে নেয়। তার এই খেলার প্রতিভা দেখে তো সবাই হতবাক। কেউ কেউ তো বলাবলি করেছিল, এই ছেলেকে তো টিমের ক্যাপ্টেন করা উচিত। আলোর মাঠ থেকে দারুণ পারফরমেন্স করে আসতেই সবাই তার নাম ধরে চিৎকার করতে থাকে। কিছু জনের কাছে নামটা হাস্যকর লাগলো। এই নামের পরিসীমা সবাই বুঝতে পারে। খেলা শেষ হতেই আলো এক প্রকার নিশ্চিত ছিল যে সে টপ 11-তে চান্স পাবে, এবং হলোও তাই। আলোকে টপ 11 খেলোয়াড়ের মধ্যে একজন হিসেবে বাছাই করা হলো। আলো খুব ভীষণ খুশি। নিজের এই খুশি সে ভাষায় প্রকাশ করতে পারছিল না। ক্লাব কমিটির প্রধান আলোকে আলাদা করে ডেকে পাঠান। আলো যেতেই তিনি বলেন, ব্রাভো, তুমি যে পারফরমেন্স দিয়েছো তা নিঃসন্দেহে আউটস্ট্যান্ডিং। আমি তো তোমার পারফরমেন্স দেখে মুগ্ধ। তোমার মতো হিডেন জেমস খোঁজ তো আছে বাংলাদেশে। তোমার খেলার যা সামর্থ্য দেখালেই তুমি তো চাইলে জাতীয় দলেও খেলতে পারো। তুমি কি আগে কোনো প্রফেশনে খেলেছো? আলো পুরুষের গলায় নকল করে বলে, কী যে বলেন স্যার, আমি কিভাবে খেলবো? এটাই আমার প্রথম প্রফেশনাল ম্যাচ। তোমার শটটা এমন শোনাচ্ছে কেন? এমন বলতে কেমন মেয়েদের মতো? আলো ভয় পেয়ে বলে, আসলে গলাটা একটু খারাপ। তা তো বুঝেছি, চিন্তা করতে হবে না। তবে তোমার নামটা কিন্তু ভীষণ ফানি, আলু সর্দার। আর হ্যাঁ শোনো, তোমাকে কিন্তু চৌধুরী স্পোর্টিং ক্লাবের টিমের ক্যাপ্টেন করা হবে। আশা করি কালকের ক্লাব ক্রিকেটার প্রতিযোগিতায় তুমি ফাটিয়ে দিবে। আপনাকে অসংখ্য ধন্যবাদ। আর হ্যাঁ নাও, এই নাও টিমের সদস্য হিসেবে 50,000 টাকা। এছাড়া ক্যাপ্টেন হবার জন্য 10,000 টাকা বোনাসও দিয়েছি। কাল যদি ম্যাচটা জেতাতে পারো তাহলে আরও 2 লাখ টাকা পাবে। আলোর চোখ চকচক করে ওঠে।
সে টাকাটা নেয়। সৃষ্টিকর্তাকে অসংখ্য ধন্যবাদ জানায় যে সে এবার তার মায়ের চিকিৎসা করাতে পারবে। টাকাটা হাতে পাওয়ার পর দ্রুত মালতী খাতুন সরকারি থেকে বেসরকারি হাসপাতালে শিফট করানোর ব্যবস্থা করে। ডাক্তারের পরামর্শে সে মালতী খাতুনকে শহরের অন্যতম হাসপাতাল এভারগ্রিন হাসপাতালে শিফট করেছে। আপাতত ভর্তি বাবদ 30,000 টাকার মতো লেগেছে। বাকি টাকাটা লাগবে অপারেশনের পর। আলো একটা দীর্ঘশ্বাস ফেলে। কালকে ম্যাচটা তাকে জিততেই হবে যে করে হোক, তার মায়ের জন্য। এদিকে শেফালি এবং আলোকে রাতারাতি এত টাকা জোগাড় করতে থেকে কিছুটা ভড়কে যান। তিনি আলোকে জিজ্ঞেস করেন, তুই এত টাকা পেলি কোথায়? সত্যি করে বলতো, তুই কোনো খারাপ কাজ? আলো বলে, না ধান্তি, তুমি যেমন ভাবছো তেমন না। আমি পরে তোমাকে সব বুঝিয়ে বলবো। তবে এখন এটুকু জেনে রেখো, আমি কোনো অনৈতিক কাজ করিনি, যদিও বা খুব একটা সৎ কাজ করিনি। শেষের কথাটা ভীষণ ধীর স্বরে বলে আলো। এর মধ্যে শেফালি বেগম বলে, আচ্ছা, তোর উপর ভরসা রাখলাম, এখন যা, বাড়িতে যা, একটু রেস্ট নে। সারাদিন তো কম ধকল গেল না তোর উপর। মায়ের এই অবস্থায় আমি বিশ্রাম নিতে পারবো না। আচ্ছা, তাহলে একটা কাজ কর, সারাদিন তো বোধহয় কিছু খাসনি, মুখটা শুকিয়েছে, এই নে 200 টাকা, হাসপাতালের ক্যান্টিন থেকে কিছু খেয়ে নিয়ে আয়। আন্টি, না, আর কোনো কথা শুনবো না, যা গিয়ে খেয়ে আয়। আলো আর অমত করে না। সে হাসপাতালে ক্যান্টিনের দিকে অগ্রসর হয়। ক্যান্টিনে গিয়ে সে খাবার অর্ডার দেয়। তার কিছু পরে এক পরিচিত মুখ তার ঠিক সামনাসামনি আসে। সে আর কেউ নয়, বৃষ্টি। দুজনে দুজনকে দেখে অবাক হয়। আপনি, তুমি? আলো মলিন হেসে বলে, আমার মা ভীষণ অসুস্থ আপু, এই হাসপাতালে ওনাকে চিকিৎসার জন্য নিয়ে এসেছি। বৃষ্টি বলে, আমি তো এই মেডিকেলে পড়ছি। আচ্ছা শোনো, কোনো প্রয়োজন হলে আমায় বলবে, আমি যথাযথ সাহায্য করার চেষ্টা করব। আপনাকে অসংখ্য ধন্যবাদ আপু, শুনেছিলাম পৃথিবীটা গোল, আজ তার প্রমাণ হয়ে গেল। সব কিছু টুকটাক কথা বলে বৃষ্টি আলোকে নিজের নাম্বার দেয়। কোনো প্রয়োজন হলে এই নাম্বারে কল দিও, আমার একটা জরুরি ক্লাস আছে, আমায় যেতে হবে। আচ্ছা। এরপর বৃষ্টি নিজের ক্লাসের দিকে যায়। ঘড়ির দিকে তাকিয়ে বলে, ইস, কত দেরি হয়ে গেল। এভাবে একটু পরে ক্লাসে পৌঁছায়। দরজায় দাঁড়িয়ে বলে, মে আই কামিং স্যার? এমন সময় তার একটি পরিচিত কণ্ঠস্বর বলে ওঠে, নো, আগে পাংচুয়ালিটি শিখে আসুন, তারপর আমার ক্লাসে আসবেন। কণ্ঠস্বরটা বলে কথাটা আর কারণে ডাক্তার সৌরভ চৌধুরী। বৃষ্টি আঁটুসাঁটো হয়ে বলে, স্যার আসলে নো এক্সকিউজ, স্টে হিয়ার কোয়াইটলি। বৃষ্টি আর কিছু বলতে পারে না। একটু পরে সৌরভ চৌধুরী নিজের ক্লাস শেষ করে ক্লাস থেকে বের হতে হতে বলে, বৃষ্টি, এরপর থেকে যেন আপনাকে সঠিক সময়ে ক্লাসে উপস্থিত হতে দেখি, আমার নজর আপনার উপরে থাকবে। বলেই সে চলে যায়। বৃষ্টি একটা দীর্ঘশ্বাস ফেলে ক্লাসে প্রবেশ করে। এদিকে সৌরভ চৌধুরী বাইরে আসতে তার ফোন বেজে ওঠে। ফোনের স্ক্রিনে জল করতে থাকা মাই ডিয়ার ইয়াঙ্গার ব্রাদার্স নামটা থেকে সে হেসে ফোন রিসিভ করে বলে, হ্যাঁ ভাই বল। বিপরীত দিক থেকে ডাক্তার সৌরভের ভাই শরণচন্দ্র বলে ওঠে, ব্রো, তুমি তো নিজের প্রফেশন বেছে নিলে আর আমায় ফেলে দুনিয়ার বিপদে। মানে? কাল আমায় আবার চৌধুরী স্পোর্টিং ক্লাবের ক্রিকেট ম্যাচের পুরোটা সময় ক্রিকেট গ্রাউন্ডে উপস্থিত থাকতে হবে। এমনি বিজনেসের কাজে বাঁচি না, তার উপর এটা তো একটা বিজনেসের ছোট ভাই। স্পোর্টিং ক্লাব ওনার তো আমরাই। তা তো ঠিক, কিন্তু তুমি তো জানো আমার এসব খেলাধুলায় আগ্রহ নেই। তুমি একটু বাবাকে বোঝাও না, যাতে কাল আমায় জোর না করে। আমি মেজো চাচুকে কিছু বোঝাতে পারবো না, তাই আমায় বলে লাভ নেই। স্মরণ একটা হতাশার শ্বাস ফেলে। আলো আজ আবারও আলো সর্দারের ছদ্মবেশে মাঠে খেলার জন্য। উম, আজ তার সংকল্প একটাই, যে তাকে যে করে হোক এই ম্যাচটা জেতাতে হবে, যাতে তার মায়ের অপারেশন করার জন্য প্রাথমিকভাবে টাকাটা জোগাড় করতে হয়। আলো আজ সবার শেষে মাঠে নেমেছে। তার হাতে টার্গেট ছিল 2 ওভারে 26 রান করা। আলো উপরে অনেক চাপ ছিল, কিন্তু মাঠে ব্যাট করতেই সে প্রথমে একটা ছক্কা মারে। এরপর পুরো ওভার জুড়ে 14 রান করে। তফাৎ এখন 12-তে এনে ঠেকায়। এবার দরকার ছিল বাকি 1 ওভারে 12 রান করা। মানে অনেকটা আত্মবিশ্বাসী ছিল এবার। তবে এই অতিরিক্ত আত্মবিশ্বাস তার কাল হয়ে দাঁড়ায়। দ্বিতীয় ওভারে প্রথম 2 বলে সে 1 রানও করতে পারে না। চিন্তা বাড়ে। আলো মনে মনে বলে, এভাবে চলতে থাকলে তো হবে না, আমার আরও ভালো পারফরমেন্স করতে হবে। এবার তীব্র সংকোচ নিয়ে তৃতীয় বলের জন্য অপেক্ষা করতে থাকে। তৃতীয় বল আসতে একটা 4 মেরে সে নিজের উপর টার্গেট কমায়। তার টার্গেট 3 বলে 8 রান। তবে আলোর উপর চাপ বাড়ে যখন পরপর 2 বলে সে মাত্র 2 রান করে। আলো দীর্ঘশ্বাস পেয়েছিল। এবার তাকে মাত্র 1 বলে ছক্কা মারতে হবে, তাহলে ম্যাচ জিততে পারবে। স্পোর্টিং ক্লাবের সমর্থকরা আত্মবিশ্বাস কমে যায়। বিপরীত টিম বসুন্ধরা ক্লাব, কারণ 1 বলে 6 রান করা অসম্ভব না হলে সম্ভাবনা ভীষণ কম। এত কিছুর মধ্যে চৌধুরী স্পোর্টিং ক্লাব
শরণ চৌধুরী ততক্ষণে সেখানে উপস্থিত হয়ে গেছে। সে দূর থেকে আলু সর্দার নামক প্লেয়ারটি পরখ করছে। সে যতদূর শুনেছে ক্লাবের সদস্যদের মুখে এই ছেলের বেশ গুণগান। এবার সেটাই দেখার পালা, সে কেমন পারফরমেন্স করে। সবাই যখন আশা ছেড়ে দিয়েছে তখন শরণ চৌধুরী আলু সর্দারের চোখে এক অসম্ভব আত্মবিশ্বাস দেখতে পায়। এর মধ্যে বিপরীত টিমের সদস্যের করা একটি বল ধেয়ে আসে তার দিকে। আলু সর্দার তীব্র আত্মবিশ্বাস নিয়ে বলটিকে আঘাত করার জন্য ব্যাট নিয়ে দাঁড়িয়েছিল। বলটি কাছে আসতে জোরে একটা আঘাত করেন এবং কাকতালীয়ভাবে 6 রান করে গেমটি জিতে যায়। একটু আগে স্মিত হওয়া চৌধুরী স্পোর্টিং ক্লাবের সমর্থকরা একবারে উৎফুল্ল হয়ে যায়। সবাই মিলে চিৎকার করতে থাকে। টিমের তথা প্লেয়াররা আলু সর্দারের তথা আলোকে অভিনন্দন জানায়। আলো ভীষণ খুশি হয়। এবার সে 2 লাখ টাকা পেয়ে সহজেই নিজের মায়ের চিকিৎসা করাতে পারবে। এদিকে শরণ চৌধুরী এগিয়ে এসে আলু সর্দার ভীষণ কাছাকাছি আসতে তার কাছে মনে হলো ভীষণ চেনা চেনা লাগছে এই যুবককে, যেন আগে কোথাও দেখেছে। খেলা শেষে প্লেয়ারদের জন্য বরাদ্দ নিজস্ব রুমে অবস্থান করে আলো। সেখানে সে একাই ছিল। দীর্ঘ সময় ধরে পরচুলা আর নকল দাড়িগোঁফের কারণে বিরক্ত থাকা আলো কেউ নেই দেখে সেগুলো খুলে রাখে। তার এটাই ছিল তার জীবনের সবথেকে বড় ভুল। কারণ ভুলবশত সে আগে থেকে দরজা খোলা রেখেছিল। শরণ চৌধুরী আলু সর্দারের খেলায় মুগ্ধ হয়ে তার সাথে কথা বলার জন্য রুমে চলে আসেন। এমন সময় আলোকে দেখে সে চিৎকার করে ওঠে। আলো হতবাক হয়ে তাকায় শরণ চৌধুরীর দিকে। শরণ চৌধুরী আলোকে দেখে বলে, তুমি সেই মেয়ে না যে সেদিন ক্রিকেট গ্রাউন্ডের পাশে আমার গাড়িতে কাঁচ ভেঙে দিছিলে? তুমি এখানে কী করছো? আলো হতবাক হয়ে তাকিয়ে থেকে শরণ চৌধুরীর দিকে। তার চোখের জল টইটুম্বির করছিল। তাহলে কি এখানেই তার সব আশা শেষ হয়ে যাবে? শরণ চৌধুরী এগিয়ে এসে বলে, তার মানে তুমি ছেলের ছদ্মবেশে গেম খেলছিলে? এটা তো একটা প্রতারণা। আলো বলে, শুনুন, আপনি ভুল বুঝছেন। আমি এত বড় অন্যায় মেনে নিব না। এখনই সত্যটা সবাইকে বলবো। বলে সে ডাকাডাকি করতে থাকে। আলো শরণ চৌধুরীকে আটকানোর জন্য তার হাত ধরে টান দেয়, কিন্তু এর ফলে শরণ চৌধুরী আলোর উপর পড়ে যায়। আলোর সাথে ভীষণ আপত্তিকর অবস্থায় ছিল সে, কারণ আলোর পরনে জার্সি অনেকটা উঠে গিয়েছিল। শরণের মুখের পড়ছিল আরও স্পর্শকাতর স্থান। এমন সময় শরণের ডাকাডাকি আওয়াজ শুনে ছুটে আসে ক্লাব কমিটির কিছু সদস্য। তারা ছুটে এসে এহেন দৃশ্য দেখে খারাপ কিছু ভেবে নেয়। এমনকি খেলা দেখতে আসা অনেক মিডিয়া টিম সেখানে চলে আসে। তারা সবাই এই দৃশ্য দেখে একজন সাংবাদিক বলে ওঠে, আরে, এই তো আলু সর্দার, আসলে একটা মেয়ে। আর ইনি বিশিষ্ট শিল্পপতি শরণ চৌধুরীর সাথে এমন আপত্তিকর অবস্থায়। একজন বিপদে পড়ে যায়। শরণ আলোর উপর থেকে উঠে যায়। আলোকে হতভম্ব ভাব কাটিয়ে উঠেছে। মিডিয়া, ক্লাব কমিটি এবং খেলোয়াড়দের তীক্ষ্ণ দৃষ্টির সামনে দাঁড়িয়ে তার মাথা কাজ করা বন্ধ করে দেয়। পরিস্থিতি যেন আরও জটিল হয়ে ওঠে যখন একের পর এক সাংবাদিক দিকে মাইক্রোফোন এগিয়ে দিয়ে প্রশ্ন করা হয়, আপনি একজন মেয়ে হয়ে ছেলের ছদ্মবেশে কেন খেলতে গেলেন? আপনার কি প্রতারণার পেছনে কোনো উদ্দেশ্য ছিল? আলো অসহায়ের মতো চারপাশে তাকায়। তার চোখে স্পষ্ট আতঙ্ক, কিন্তু তার ভিতরে সাহস যেন হারিয়ে যায়নি। সে একটু শান্ত হয়ে মুখ খোলে, আমি কোনো প্রতারণা করিনি। আমার মা হাসপাতালে, তার অপারেশনের জন্য অর্থের প্রয়োজন, তাই এই টুর্নামেন্ট জিতলে টাকা পাওয়া যেত, তাই খেলতে বাধ্য হয়েছিলাম। আমাকে ভুল বুঝবেন না, আমি শুধু আমার মায়ের জীবন বাঁচাতে চাই। আলোর কণ্ঠে গভীরতা এবং সত্যতার উপস্থিতি সবার হৃদয়কে স্পর্শ করে। কিন্তু ততক্ষণে মিডিয়া অনেকেই এই গল্প বিতর্ক শুরু করেছে। ক্লাব কমিটির প্রধান বলেন, আপনার সমস্যা আমরা বুঝতে পারছি, কিন্তু এইভাবে প্রতিযোগিতার নিয়ম ভাঙা মোটেও ঠিক হয়নি। আমরা এই বিষয়ে একটা আলোচনা করে সিদ্ধান্ত নেব। শরণ চৌধুরী পুরো বিষয়টা নীরব পর্যবেক্ষণ করছিল। তার মধ্যে অপরাধবোধ জন্ম নিতে শুরু করলো। আলো এই গল্পে তাকে কিছু নাড়া দিলে সে কিছুক্ষণ চুপ থেকে বলে, সবাই একটু শান্ত হন। হ্যাঁ, নিয়ম ভাঙা হয়েছে, কিন্তু আমি নিজেই এই মেয়েটির খেলা দেখেছি। এটার মধ্যে প্রতারণার কিছু নেই। ওর প্রতিভা নিয়ে কোনো সন্দেহ নেই। ও আমাদের দলের জন্য খেলছিল এবং ওর কারণে আমরা জিতেছি। এখন শুধু নিয়মের দোহাই দিয়ে ওর উপর কঠোর হওয়া কি ঠিক হবে? শরণ চৌধুরী এই কথায় উপস্থিত সবার দৃষ্টিভঙ্গি কিছুটা নরম হয়। তবে মিডিয়ার লোকজন এত সহজে বিষয়টা ছাড়তে রাজি নয়। এক সাংবাদিক প্রশ্ন তুলে, আপনি কি ওর পাশে দাঁড়ানোর চেষ্টা করছেন, নাকি অন্য কোনো ব্যক্তিগত উদ্দেশ্য? একটু আগেই তো আপনাদের ভীষণ আপত্তিকর অবস্থায় দেখেছি। এমন প্রশ্নে শরণ চৌধুরীর মুখোমুখি গম্ভীর হয়ে ওঠে। সে উত্তর দেয়, আপনারা ব্যাপারটাকে অতিরঞ্জিত করবে না। এটা শুধুই একটা দুর্ঘটনা ছিল। একজন সাংবাদিক বলে ওঠে, দুর্ঘটনা নাকি নষ্টাম্য? শরণ চৌধুরী রেখে সেই সাংবাদিককে কলার ধরে। ইতিমধ্যে তার সেই আলোর আপত্তিকর ছবিটি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে যায়। চারিদিকে সিসি রব ওঠে। সাংবাদিকরা তাদের আরও অনেক জঘন্য প্রশ্ন করতে থাকে। আলো এসব নিতে পারে না। তার চোখ বেয়ে জল পড়তে থাকে। আধার শেষে আলো, প্রথম পর্ব। শেষ পর্ব আসবে। ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং।